মশার কয়েল থেকে পুড়ল গাজীপুরের টঙ্গী মাজার বস্তির প্রায় 1000 ঘর। পোড়া ছাইয়ে শেষ সম্বল খুঁজে ফিরছেন বাসিন্দারা, এখনো মেলেনি সহায়তার আশ্বাস। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও পায়নি প্রাতিষ্ঠানিক রূপ। শহীদ ডাক্তার মিলন দিবসে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ। দেশে কোনো গণতন্ত্র নেই, একই অনুষ্ঠানে মন্তব্য বিএনপির। বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আজ। বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠকে বিআরটিএ। বাঁচানো গেল না রাজধানীর ওয়ারীতে ভবন থেকে ছুঁড়ে ফেলা নবজাতককে। প্রায় 10 ঘন্টা পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। অভিযুক্তদের বিচার দাবি। এবং দেশের শীর্ষ মেধাবীরাও জড়াচ্ছেন অপরাধে। টাকার বিনিময়ে ছবি স্বাক্ষর পাল্টে দিচ্ছেন অন্যের ভর্তি ও চাকরির পরীক্ষা। নৈতিকতার চর্চা না থাকাই কারণ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুস। মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল গাজীপুরের টঙ্গী মাজার বস্তির প্রায় 1000 ঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পোড়া ছাইয়ে শেষ সম্বলটুকু খুঁজে ফিরছেন তারা। এখনও কোনো সহায়তার আশ্বাস মেলেনি বলে জানিয়েছেন বাসিন্দারা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। সব হারিয়ে দিশেহারা ছুরিয়া বেগম। রাতের আগুন কেড়ে নিয়েছে ছোট্ট ঘরসহ 2 সন্তানের মাথা গুজার ঠাইটুকু। এরপরও চাপা কষ্ট নিয়ে পুরা ছাইয়ে খুঁজছেন শেষ সম্বল। শনিবার রাতে সবাই যখন ঘুমিয়ে আগুনের লেলিহান শিখা তখন ছড়িয়ে পড়ে টঙ্গীর মাজার বস্তিতে। একে একে টিনশেডের পুরো বস্তি মিশে যায় মাটিতে। 2 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হন। কেউ হারিয়েছেন একমাত্র থাকার ঘর, কেউ বা দোকানপাট। সব হারিয়ে নিম্ন আয়ের মানুষজন এখন খোলা আকাশের নিচে। সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর আকুতি বস্তিবাসীর। এই দোকান দিয়ে আমরা আয় রোজ করে এটা নিয়ে চলতাম। এখন মনে করেন রাত্রে আমরা এটা সব থুইয়া ঘুমাইছি, সকালে দেখি আর কিছুই নেই। কারেন্টের তার থেকে আগুন লাগছে, লাগার পর দেখি আমাদের রুমে আগুন ঢুকে গেছে। পরে আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমরা কোনো রকম জীবনটা নিয়ে বেরিয়ে গেছে। সাইডের একটা রুমের থেকে একটা ফিল্টার বাস্ট হয়ে পুরো আগুন ছড়িয়ে গেছে। আমি আমার ঘর থেকে কোনো কিছু নেওয়ার সুযোগ পাই নাই। তাপ লাগতেছে, উঠতে দেখি যে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। সন্তানাটি নিয়ে খালি বাইরে আইছে আর সব পুরো সাপ হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 6টার দিকে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের কথা জানালেও বস্তিবাসীর ধারণা বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ড হয়েছে। ওয়াটার রিজার্ভার, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বা এই ধরনের কিন্তু সিস্টেম আমাদের দেখতে পাই না। ইভেন ফায়ার ফাইটিং টিম এখানে ঢুকে ফায়ার ফাইট করবে, সেটাও কিন্তু মানে বাধাগ্রস্ত হয়। তদন্ত সাপেক্ষে বলতে হবে, বাট অনেকে স্থানীয়ভাবে বলছে যে মশার কয়েল থেকে নাকি আগুনের সূত্রপাত। একই বস্তিতে 2005 সালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল বলে জানিয়েছে স্থানীয়রা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান, যাচ্ছি তার কাছে। রাজীব, যে যতটুকু পেরেছিলেন সবকিছু না নিতে পারলেও যে যতটুকু পেরেছিলেন শেষ সম্বলটুকু নিয়ে কিন্তু এই আগুন থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। এবং খোলা আকাশের নিচে তারা এখন এই জায়গাটি থেকে যারা আসবাবপত্র নিয়ে খোলা আকাশের নিচে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এবং যেসব দোকানপাট রয়েছে সেসব দোকানপাটে তারা অবস্থান করছেন। এই যখন অবস্থা তখন আমরা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন যে তাদের স্বকীয় পানি এবং খাবারের কিন্তু তীব্র সংকট রয়েছে এবং এই অবস্থায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। আপনারা দেখছেন যে ঘরগুলো একেবারে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র অর্থাৎ প্যানেল মেয়র হয়েছেন, সেই সিটি কর্পোরেশনের মেয়র আসাদুর রহমান কিরণ, তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। আসলে এখানকার ভুক্তভোগীরা বারবারই আমাদেরকে জানতে চাচ্ছিলেন যে আসলে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই ক্ষতিগ্রস্তের এই পর্যায়ে এসে এই নিঃস্ব এবং অসহায় হয়ে পড়ার যে গল্প, সেই জায়গা থেকে তাদের মানুষের যে পাশে আসার বিষয়টি, সেটি বারবারই কিন্তু তারা বলছিলেন। এই অবস্থায় আমরা সিটি কর্পোরেশনের যে প্যানেল মেয়র হয়েছেন, নব যে প্যানেল মেয়র, তার সঙ্গে আমরা কথা বলতে চাই যে এই যে অসহায় মানুষ, তাদের জন্য আসলে মূলত কি ধরনের ব্যবস্থা আপনারা রাখছেন। এবং আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে 1000 ঘর পুড়ে গিয়েছে, আপনার সিটি কর্পোরেশনের এই যে অসহায় হয়ে গেছে মানুষ,
তারা বলছে যে সহযোগিতার কথা। আপনি কি ধরনের সহযোগিতা করবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? জি, আপনারা জানেন যে আমাদের এই মাজার বস্তি প্রায় 1000-এর অধিক ঘর একদম এমন ভাবে পড়েছে, একদম নিঃস্ব হয়ে গেছে এই মানুষগুলো। এখন তারা খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। ইতিমধ্যে আমাদের এই ওয়ার্ড কাউন্সিলর জনাব গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে তারা 7 দিনের একটা খাদ্য কর্মসূচি নিয়েছে এবং এলাকার আরো গুণীজনেরা যারা আছেন সকলে মিলেই এই তাদের 7 দিনের খাবারের ব্যবস্থা করেছে। আর ইতিমধ্যে আমি এসেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তিনিও আসবেন এবং আমাদের জেলা শুনছিলেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্যানেল মেয়র তিনি বলছেন যে 7 দিনের যে কার্য তালিকা করা হয়েছে এবং পরবর্তী তাদেরকে সহযোগিতা করা হবে। তিনি আসলে ঘটনাস্থল পরিদর্শন করছেন, আপনারা শুনছিলেন তার কথা। আমরা পরবর্তীতে জানাতে পারবো আসলে মানুষ এই যে অসহায় মানুষগুলো তাদের পাশে আসলে কারো দ্বারা। তো এই ছিল আমার কাছে সবশেষ মৌটুসী। গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে অগ্নিকাণ্ডে 5 শতাধিক ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়ে এতক্ষণ সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এতে আরও সময় লাগবে। অন্যদিকে দেশে বর্তমানে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডাক্তার মিলনের কবরে শ্রদ্ধা জানানোর শেষে তারা কথা বলেন। সময়টা 1990। 27 নভেম্বর তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন ডাক্তার মিলন। গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া ডাক্তার মিলন স্মরণে প্রতি বছরই ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ছুটে যান আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শনিবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমমনা সকল রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও আজকে এটাই সত্য যে এর পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ আমরা আজও দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময় প্রয়োজন এবং গণতন্ত্রকামী সকল রাজনৈতিক শক্তি সহযোগিতা এবং ঐক্যের প্রয়োজন। পরে মিলন দিবসে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতাকর্মীরা। তারা বলেন, ডাক্তার মিলনের স্বপ্নের ভোটাধিকার বর্তমানে ভুলুণ্ঠিত। এ সময় মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মিলন দিবসে জনগণকে এক হওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্র আজকে অনুপস্থিত, সেই গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত, মানবাধিকার ভুলুণ্ঠিত। তার যে স্বপ্ন ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, সেই ভোটাধিকার আজকে নেই জনগণের। আজকে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। এদিকে দিনটি স্মরণে আরও বেশ কিছু সংগঠন ডাক্তার মিলনের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর প্রধান কার্যালয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, মৌটুসী, এখন থেকে কিছুক্ষণ আগে প্রায় মিনিট 10 আগে বলা যায় যে বিআরটিসির সঙ্গে মালিক শ্রমিকদের যে বৈঠক সেটি শুরু হয়েছে। মূলত আপনারা জানেন যে শিক্ষার্থীরা গত কয়েকদিন যাবতীয় কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন যে শিক্ষার্থীদের যে বাসের যে গণপরিবহনের যে ভাড়া সেটি আসলে যে অর্ধেক করার দাবিতে। তো এখানে সবশেষ আসলে যে গতকাল বিআরটিসির বাসে যে অর্ধেক ভাড়া সরকার নির্ধারণ করেছিল এবং সেই জায়গাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গণ পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা এবং জনস্বার্থের দিকটি লক্ষ্য রেখে যে এখানেও যে শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে তারা আসলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন। তো সেখানে আজকে কিন্তু এই বৈঠকটি চলছে যে বিআরটি এর প্রধান কার্যালয়ে বিআরটি এর চেয়ারম্যানের সভাপতিত্বে এবং এখানে যে মালিক শ্রমিকরা উপস্থিত রয়েছেন এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে কিন্তু এখানে ঠিক একই ধরনের একটি বৈঠক হয়েছিল এবং সেখানে কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা ছিলেন এবং মালিক শ্রমিক যে প্রতিনিধিরা তারা ছিলেন, কিন্তু সেই বৈঠক কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই কিন্তু শেষ হয়েছিল।
তো আজকেও কিন্তু যে বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখছি যে মালিক শ্রমিকদের যে শীর্ষ পর্যায়ে যে নেতারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং এখন আমরা যে মালিকদের শীর্ষ নেতা এনায়েতুল্লাহ আমরা ভিতরে আসলে দেখতে পাচ্ছি যে আমরা যে গ্লাসের বাইরে থেকে যেটি দেখা যাচ্ছে যে তিনি বক্তব্য রাখছেন এবং সেখানে কিন্তু তার বক্তব্য দেওয়ার ধরনে দেখা যাচ্ছে যে তিনি মানে উত্তেজিতভাবেই কিছু একটা বলার চেষ্টা করেছেন, অর্থাৎ যে মানে এই যে দাবি দাওয়াগুলো রয়েছে সেখানে যে মালিকদের তরফ থেকে যে আনুষ্ঠানিকভাবে যে খুব একটা সায় নেই সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে এখানে এই বৈঠক শুরু হওয়ার আগে বেশ কয়েকজন মালিকের সঙ্গে আমাদের আসলে যে অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে সেখানে তারা যে মনোভাবটি পোষণ করেছেন সেই মনোভাবটি হলো এরকম যে তারা অলিখিতভাবে বিভিন্ন যে পরিবহন যে মালিকরা রয়েছেন তারা ছাত্রদের কাছ থেকে বা শিক্ষার্থীদের কাছ থেকে কম ভাড়া নিচ্ছেন, কিন্তু আনুষ্ঠানিক এটির আসলে যে আনুষ্ঠানিক রূপ দিতে তাদের মধ্যে এক ধরনের নারাজ মনোভাব রয়েছে। এমনটাই কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকদের সঙ্গে কথা বলে তাদের এরকম মনোভাবই কিন্তু পেয়েছে। তো এখন দেখা যাক, বৈঠক সবাই মাত্র শুরু হলো, শেষ পর্যায়ে আমরা জানতে পারবো আসলে যে বৈঠকের পরিণতি কি দাঁড়ায়। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মৌটুসী। বিআরটিএর প্রধান কার্যালয় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সময় সংবাদে আরও থাকছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশে দেশে বাড়ছে উদ্বেগ। আফ্রিকার নাগরিকদের ওপর বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, বেলজিয়ামে শনাক্ত। থ্রেড পাইপে ব্যবহার করুন আরএফএল থ্রেড ফিটিংস আর পান জংমুক্ত স্বচ্ছ পানি আরএফএল থ্রেড ফিটিংস। বাঁচানো গেল না রাজধানীর ওয়ারিতে ভবন থেকে ছুঁড়ে ফেলা নবজাতককে। প্রায় 10 ঘন্টা পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি করেছেন এলাকাবাসী। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। যে নবজাতকের মায়ের কোলে পরম যত্নে থাকার কথা ছিল, ভাগ্যের নির্মম পরিহাসে পৃথিবীর আলো দেখার মাত্র 10 ঘন্টার মধ্যেই বিদায় নিতে হলো তাকে। শুক্রবার রাত 11টার দিকে রাজধানীর ওয়ারির হেয়ার স্ট্রিটের নাভানা টাওয়ারের পাশের গলিতে কে বা কারা শিশুটিকে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন, কিন্তু শনিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নবজাতকের। নাভানা টাওয়ার থেকে একজন প্রসব করা বাচ্চা, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা হয়েছে, এমন একটা বাচ্চাকে ফালানো হয়েছে। নিবেদিত থেকে চিকিৎসা নিয়ে ওরা বলছে যে অক্সিজেন দিয়ে দিতেছি, আমাদের দ্বারা মানে এত বড় একটা রিস্ক নেওয়া পসিবল না, তো আপনার একটা ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান। ঘটনাস্থল নাভানা টাওয়ারের বিভিন্ন ফ্ল্যাটে পুলিশ ও স্থানীয়রা মিলে তল্লাশি চালালেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমি দেখতেছি যে বাচ্চাটা পড়ে আছে, মাথায় রক্ত, মাথায় পাশে রক্ত, মাঝের মধ্যে রক্ত আছে, তারপর হাত পা ছিলা গেছে। পুলিশ বলছে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটার বিষয়ে আমরা এখনো ডেফিনিট শিওর না, তারা উৎক্ষিপ্ত জনতা যেটা বলতেছে এটা রাইট অর রং, এটা আফটার ইনভেস্টিগেশন কিছু বলা যাবে না। এই ধরনের নির্মম কাজে যারাই জড়িত থাকুক না কেন, খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় ধাপে কাল 1000 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ মৌটুসী। আমি এখন আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এইখান থেকেই এই অডিটোরিয়াম উপজেলা যে কমপ্লেক্স রয়েছে, এই উপজেলা কমপ্লেক্সে থেকেই মালামাল বিভিন্ন জায়গায় যাবে। বলে রাখা প্রয়োজন যে সিলেটের তৃতীয় ধাপে সিলেট বিভাগে 77টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার 5টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন যেই মালামাল যাবে বিভিন্ন কেন্দ্রগুলো, সেইগুলো সবগুলো রেডি করা হয়েছে। কিছু সময়ের মধ্যেই এই সরঞ্জাম, যেই নির্বাচনী উপকেন্দ্রগুলোতে বিভিন্ন সরঞ্জাম আছে, সবগুলো চলে যাবে। বলে রাখা প্রয়োজন এইবার ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 5টি ইউনিয়নে 77টি ইউনিয়নের সিলেট বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সিলেট জেলায় 16টি, সুনামগঞ্জে 17টি, মৌলভীবাজারে 23টি এবং হবিগঞ্জে 21টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব কিছু মিলে এখন পর্যন্ত যে 2 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সিলেট বিভাগে সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার তৃতীয় ধাপে নির্বাচনে এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি, সিলেটে 98 জন, হবিগঞ্জে 97 জন, মৌলভীবাজারে 65 জন এবং সুনামগঞ্জে 109 জন চেয়ারম্যান প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতা করবে 77টি পদের জন্য।
প্রতিদ্বন্দ্বিতা করবে। সব কিছু মিলে বলা যায় যে এখানে যারা নির্বাচনী সামগ্রী নেওয়ার জন্য আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সংশ্লিষ্ট যারা আছেন সব কর্মকর্তা কর্মচারীরা সবাই প্রস্তুত রয়েছে। কিছু সময়ের মধ্যেই এই সরঞ্জামগুলো চলে যাবে বিভিন্ন ইউনিয়নের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে চলে যাবে এবং কেন্দ্রে যাওয়ার পরে কালকে সকাল 8টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব কিছু মিলে মোটুসি এই ছিল আগামীকাল যে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে সিলেটের, এবং সেই নির্বাচনী সরঞ্জাম যে যাবে বিভিন্ন কেন্দ্রে তার সর্বশেষ খবর। সামান্য অর্থের বিনিময়ে অন্যের হয়ে ভর্তি ও চাকরির পরীক্ষা দিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসল পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর ঘষামাজা করে সম্পন্ন হয় এই অসাধু প্রক্রিয়াটি। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে তারা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নৈতিকতার চর্চা না থাকায় শীর্ষ মেধাবীরাও জড়াচ্ছেন অপরাধে। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ করলে প্রাতিষ্ঠানিক পরিচয় না দেখে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শাকির আহমেদের রিপোর্ট। বেকারের সব স্বপ্ন আর চাওয়া পাওয়া যেন একটি চাকরিকে ঘিরি। দিনের পর দিন হন্যে হয়ে ছুটতে হয় এই সোনার হরিণের পিছনে, অংশ নিতে হয় পরীক্ষা যুদ্ধে। তবে আছে উল্টো চিত্রও। কেউ খোঁজেন ভিন্ন পথ, অন্যের কাঁধে পা দিয়ে পার হতে চান বৈতরণী, আর সেই কাজে ব্যবহার করেন শীর্ষ মেধাবীদের। গত 19 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী হামিদ শিকদার হিমেলকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার ও সহপাঠীরা। পরে জানা যায় হিমেল টাকার বিনিময়ে আরেকজনের চাকরির পরীক্ষা দিতে গিয়ে টাঙ্গাইলে পুলিশের হাতে আটক হয়েছেন। টাঙ্গাইলে শুক্রবারে যে পরীক্ষা হয়েছিল খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের, সেখানে সে প্রক্সি পরীক্ষা দেয়। প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় সে যখন ধরা পড়ে তাকে ওখানে ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে তাকে 1 মাসের জেল দেয়। শুধু হিমেলই নন, এবছর 14 নভেম্বর 20,000 টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন বুয়েট শিক্ষার্থী শিপন তহিদুল হাসান। আর 31 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হন রংপুরের কারমাইকেল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ সরকার। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মেধার সঙ্গে নৈতিকতার চর্চা না থাকায় শীর্ষ মেধাবীরাও অপরাধে জড়াচ্ছেন। নৈতিক শিক্ষার কিন্তু কিছু বাস্তবিক অনুশীলন আছে যেটি অন্যান্য দেশগুলো করে থাকে, সেই অবস্থাগুলো চর্চা করতে হবে। প্রক্সি সহ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনকারীদের ধরতে রাখা হচ্ছে সতর্ক দৃষ্টি, এমনটি বলছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে আমাদের ভিজিলেন্স পুরোপুরি রয়েছে এটার উপরে। পুলিশ বলছে, বারবার ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন মেধাবীরা। শাকির আহমেদ, সময় সংবাদ। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে দেশের 7টি কৃষি বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 11:30টায় সারা দেশের মোট 7টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। মোট 76,539 জন পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন 34,846 জন। এর মধ্যে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা 12,500 জন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত মিলিয়ে 1030 নম্বর পেয়েছে, শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। অনিয়ম জালিয়াতি বন্ধের পাশাপাশি কন্টেইনার চুরি ঠেকাতে এবার ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1 ডিসেম্বর থেকে 6টি শিপিং লাইনের আমদানিকৃত পণ্য খালাসে C&F এজেন্টদের নতুন পদ্ধতিতে ডেলিভারি অর্ডার জমা দিতে হবে। তবে বন্দর কাস্টমস সহ সেবা গ্রহণকারী সংস্থাগুলোর মতো বাংলাদেশ ব্যাংকে এর আওতায় আনা না গেলে আধুনিকায়নের প্রক্রিয়া ভেস্তে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম কাস্টম হাউসের নিচতলায় দাঁড়িয়ে বা বসে আমদানি রপ্তানি সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয় C&F এজেন্টের কর্মকর্তা কর্মচারীদের। যুগের পর যুগ চলে আসছে ম্যানুয়াল এই পদ্ধতি। আবার ডেলিভারি অর্ডার নিতে দৌড়াতে হয় বিদেশি মালিকানাধীন শিপিং এজেন্টদের অফিসে। এতে নানা অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ যেমন রয়েছে, তেমনি জাল নথি দিয়ে আরেকজনের আমদানিকৃত কন্টেনার অন্যজন খালাস করে নেওয়ারও ঘটনা ঘটে। এই অবস্থায় 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম। এতে করে বিভিন্ন রকম ডিউ নিয়ে যে বিভিন্ন সময় জালিয়াতি কিংবা পারস্পরিক দোষারোপ হতো, যে কেউ বলে আমরা দিয়েছি, কেউ বলে দেই নাই, এই ধরনের কোনো বিষয় আর থাকবে না।
প্রথম পর্যায়ে 6টি আন্তর্জাতিক শিপিং লাইনকে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। বন্দর ব্যবহারকারী সবগুলো সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে থাকবে এর পাসওয়ার্ড। সংস্থাগুলো এতে ঢুকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নিতে পারবে ডেলিভারি অর্ডার, আর তার তথ্য তাৎক্ষণিকভাবে চলে যাবে সংশ্লিষ্ট সবগুলো সংস্থার কাছে। এক্ষেত্রে শিপিং এজেন্টদের অফিসে যেতে হবে না সেবা গ্রহণকারী সংস্থাগুলোকে। অনলাইনে চার্জ দিব, চার্জ দেওয়ার পর সে আমার যদি ইলেকট্রনিক ডিও বন্দরে যেখানে দেখ আমাকে যেতে না হলে সেটা হচ্ছে যুগান্তরী। মূলত টার্মিনাল অপারেটিং সিস্টেমের আওতায় ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দরের পক্ষ থেকে কাস্টম, C&F এজেন্ট, বিদেশি মালিকানাধীন শিপিং লাইনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এর সাথে বাংলাদেশ ব্যাংককে সম্পৃক্ত করা না গেলে আধুনিকায়নের সফলতা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক যদি ওটার অ্যাকসেপ্টেন্স দেয় তখন হয়তো ইলেকট্রনিক বিল অফ লেডিংয়ের অ্যাকসেপ্টেন্স থাকবে, তখন 100% ডিজিটালাইজ করা যাবে। বছরে গড়ে চট্টগ্রাম বন্দর 30 লাখের বেশি কন্টেনার এবং 10 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করে। আর এই প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে সরকারি, বেসরকারি 25টি সংস্থা ও প্রতিষ্ঠান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। একই পথে হাঁটছে ইউরোপের অন্যান্য দেশও। তবে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশগুলো থেকে আসা ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আমাদের বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে খুবই উদ্বিগ্ন। এজন্য আমরা আফ্রিকার 6টি দেশের সাথে সব ফ্লাইট বাতিল করেছি। দেশগুলোকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি আফ্রিকার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি, ইসরায়েল সহ কয়েকটি দেশ। একই পথে হাঁটতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ। এরই মধ্যে ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও কড়া নজরদারিতে রাখতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারত। এদিকে নিষেধাজ্ঞার খবরে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ফ্লাইট বাতিল করে কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসটির বিস্তার রোধ করা সম্ভব নয়। সংস্থাটি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জরুরি এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নতুন ভ্যারিয়েন্ট ও এর সংক্রমণের বিষয়টিকে পর্যবেক্ষণ করছে তারা। তবে ঢালাওভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো সময় এখনো হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চট্টগ্রাম টেস্টের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 330 রানে অল আউট বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম। অর্থাৎ 253 রান 4 উইকেটে সেখান থেকে মনে হচ্ছিল যে লিটন দাস এবং মুশফিকুর রহিম যে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন, তাতে করে আমরা আশা করছিলাম বা চট্টগ্রামে যারা ক্রিকেট সংশ্লিষ্ট বা বোর্ডের যারা আছেন তারাও আশা করছিলেন যে অন্তত 400 রান বা কাছাকাছি একটা রান হয়তো হবে। কিন্তু সকালের সেশনটা, আমি গতকালও জানিয়েছিলাম যে সকালের সেশনটা খুবই ক্রুশাল হবে, সেটাই হয়েছে। সকালের সেশনে একেবারে একটা ইনিংসের নতুন স্টার্ট যেমন হয় তেমন তৎপর থাকার কথা গতকাল আমি বলেছিলাম রাতে, যে একেবারে নতুন একটা ইনিংস শুরুর মতো তৎপর ব্যাটসম্যানদের থাকতে হবে, কিন্তু সেটা তারা করতে পারেনি। পাকিস্তানি পেসাররা আবারও সেই প্রথম সেশনের উইকেটের যে কন্ডিশনের যে সুবিধা সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এবং বাংলাদেশের ব্যাটারদেরকে পরাস্ত করেছে। শেষ পর্যন্ত আজ আসলে ওই 100 রানও আর যোগ করতে পারেনি বাংলাদেশ দল। 330 রানে অল আউট হয়ে গেছে। মুশফিকুর রহিম তার
অষ্টম সেঞ্চুরির কাছাকাছি ছিলেন, কিন্তু অষ্টম সেঞ্চুরি দেখা পাননি। নার্ভাস 90-এ তিনি আউট হয়েছেন, 91 রান করে ফিরে গেছেন। লিটন দাস গতকাল 113 রানে অপরাজিত ছিলেন, আজকে 1 রান যোগ করতে পেরেছেন। আর বলার মতো শুধু মেহেদী হাসান মিরাজ কিছু রান করেছেন, প্রায় 40-এর মতো 38 রান করেছেন তিনি, এবং শেষ পর্যন্ত যে 330 রান বাংলাদেশ স্কোরবোর্ডে দাঁড় করাতে পেরেছে। পাকিস্তানের পক্ষে অলরেডি ব্যাটিংয়ে নেমে গেছে পাকিস্তানের ব্যাটাররা, 2 ওপেনার আবিদ আলী এবং আবদুল্লাহ শফিক তারা নেমেছেন, এবং প্রথম ওভারে আমরা দেখেছি আবু জাহেদ রাহিকে বোলিংয়ে আসতে পেসার। বাংলাদেশ এই ম্যাচটিতে 4 জন স্বীকৃত বোলার নিয়ে খেলছেন, আবু জাহেদ রাহি এবং এবাদত 2 জন পেসার, এবং এছাড়া মিরাজ এবং তাইজুল 2 স্পিনার। তাদের কাঁধে আসলে এখন গুরু দায়িত্ব থাকবে। অবশ্যই বাংলাদেশ চাইবে আর্লি উইকেট তুলে নিতে, কারণ পাকিস্তানের ব্যাটিং অর্ডার আসলে অনেক লম্বা। তো আমার কাছে মৌটুসি এই ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ম্যাচের সবশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়ে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মশার কয়েল থেকে পুড়ল গাজীপুরের টঙ্গী মাজার বস্তির প্রায় 1000 ঘর। পোড়া ছাইয়ে শেষ সম্বল খুঁজে ফিরছেন বাসিন্দারা, সহায়তার আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও পায়নি প্রাতিষ্ঠানিক রূপ। শহীদ ডাক্তার মিলন দিবসে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ। দেশে কোনো গণতন্ত্রই নেই, একই অনুষ্ঠানে মন্তব্য বিএনপির। এবং বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আজ। বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠকে বিআরটিএ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।